আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করবেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কিন্তু টাকার অভাবে যাতে রাজ্যের পড়ুয়ারা পিছিয়ে না পড়ে, এর জন্যই পশ্চিমবঙ্গ সরকার 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে পড়াশোনা করার জন্য। তো এখানে কিন্তু মাধ্যমিক, 11, 12 কিংবা কলেজ কিংবা স্নাতকোত্তর অথবা যারা ডক্টর কিংবা নার্সিং কিংবা ডিপ্লোমা এবং বিএড, ডিএড ইত্যাদি কোর্সগুলো করছে, প্রত্যেকেই কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের ভিডিও আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে অনলাইন অ্যাপ্লাই করবেন এবং এখানে আবেদন করলে কত টাকা আপনাদের সুদ রয়েছে এবং কতদিনের মধ্যে পরিশোধ করতে হবে। এবং আপনাদের পরিবারের কিন্তু কোনো রকম বার্ষিক আয়ের এখানে মানদণ্ড নেই যে আপনাদের এত টাকার মধ্যে পরিবারের বার্ষিক আয় থাকতে হবে, যে কেউ কিন্তু অ্যাপ্লাই করার যোগ্য রয়েছেন। তো দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস, কী কী ডকুমেন্টস লাগে, কীভাবে আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করবেন এবং লোনটিকে আপনি অ্যাপ্রুভ করবেন, কতদিনের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে, এই লোনের টাকা বিস্তৃত থাকবে আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি মোবাইল ফোনে স্ক্রিন চলে যাচ্ছে এবং দেখে নিচ্ছি কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন। তো অনলাইন আবেদন করার জন্য গুগলে আপনি চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। প্রথমে আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, MD360news.com। এই যে দেখতেই পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। তো আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে আপনি প্রথমে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যদি না পান তাহলে আপনি সার্চ আইকন দেখতেই পাচ্ছেন, সার্চে আপনি সার্চ করবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড লিখে, তাহলে আপনি কিন্তু এই আর্টিকেলটি পেয়ে যাবেন। তো এরপর আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তা চলে আসবে এবং আপনি এখানে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আবেদন করার জন্য যোগ্যতা শর্ত কি বলা হয়েছে, তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন। এখানে দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে টাকা কীভাবে পাওয়া যায়, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুদের হার কত রয়েছে, লোন পরিশোধ করার সময়সীমা কী রয়েছে, এই প্রকল্পে আবেদন করার জন্য শর্ত কী রয়েছে, এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য কারা রয়েছে, এর পাশাপাশি এই প্রকল্পে আবেদন করার জন্য বয়স যে রয়েছে আপনার বয়স কত থাকতে হবে, এই প্রকল্পে পড়াশোনা করলে স্টুডেন্ট ক্রেডিট প্রকল্পে লোন পাওয়া যাবে কিনা পড়াশোনা একদম বাইরে করলে, এবং এই প্রকল্পে সর্বোচ্চ বার্ষিক আয় কোনো রকম রয়েছে কিনা পরিবারের। এখানে বলা হয়েছে কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের এই প্রকল্পে আবেদন করার জন্য, তা এখানে জানতে পারবেন। এবং আপনাদের লোন অ্যাপ্রুভ হয়েছে কিনা কীভাবে আপনি জানবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং এই প্রকল্পে যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন আবেদন করতে পারবেন কিনা তা কিন্তু বলা হয়েছে। এই প্রকল্পে কতদিনের মধ্যে আপনার লোন অ্যাপ্রুভ হয় কিংবা লোন পাওয়া যায় তা এখান থেকে আপনি দেখতে পারবেন। এই প্রকল্পের হেল্পলাইন নাম্বার রয়েছে, অনলাইন আবেদন পদ্ধতি কী রয়েছে এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন। তো আপনি প্রথমে এখান থেকে তা দেখে নেবেন। এরপর অনলাইন আবেদন করার জন্য এই যে লিঙ্কটি আপনি দেখতেই পাচ্ছেন, অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন এবং স্টুডেন্ট লগ ইন। আমরা যেহেতু নতুন, আমরা কি করব, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই যে আপনি দেখতে পাচ্ছেন পপ আপটি, এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। এরপর বলা হয়েছে আপনি কি ইন্ডিয়ার মধ্যে পড়াশোনা করছেন নাকি ইন্ডিয়ার বাইরে। যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ার মধ্যে রয়েছে, তাই আমরা ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া এটি আমরা সিলেক্ট করব। তো এটি সিলেক্ট করবেন আপনি। যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ার বাইরে থাকে তাহলে আপনি আউটসাইড ইন্ডিয়া সিলেক্ট করবেন। আমাদের যেহেতু ইন্ডিয়ার মধ্যে, তাই এটা আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কিন্তু বেসিক ডিটেলস। প্রথমত আপনি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে। বলা হয়েছে অ্যাপ্লিকার নেম, তো আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম। এরপর আপনার মিডল নেম কী রয়েছে মিডল নেম উল্লেখ করে দেবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নেমে আপনি পদবি উল্লেখ করে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে, এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ যা হয় তা উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে কিন্তু জেন্ডার, তো আপনার জেন্ডার কী রয়েছে এখান থেকে আপনি আপনার জেন্ডার যা হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আধার কার্ড নাম্বার, তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু প্রেজেন্ট কোর্স স্টাডি, বর্তমানে আপনি কোন ক্লাসে পড়ছেন, মাধ্যমিক নাকি 11 নাকি 12 নাকি কলেজে নাকি গ্র্যাজুয়েশন নাকি পোস্ট গ্র্যাজুয়েশন। যদি স্কুলে থাকে তো স্কুলে আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি ক্লাস 10-এ পড়ছেন নাকি 11-এ পড়ছেন নাকি 12-এ পড়ছেন তা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি কলেজে পড়ে থাকেন ইউজি সিলেক্ট করবেন। এরপর বিএ যে সমস্ত কোর্স রয়েছে কলেজের সমস্ত কোর্সগুলো কিন্তু চলে আসবে এক কথায়। আন্ডার গ্র্যাজুয়েট, আন্ডার যে সমস্ত পোস্ট রয়েছে এক কথায় আপনাদের ক্লাস রয়েছে কিংবা কোর্স রয়েছে তা কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং আন্ডার গ্র্যাজুয়েট থেকে যে সমস্ত কোর্স আপনি করছেন, বিএ আর্টস নাকি অনার্স নাকি এলএলবি ইত্যাদি সিলেক্ট করবেন। যদি আপনি ইউনিভার্সিটিতে পড়ে থাকেন পোস্ট গ্র্যাজুয়েট, এক কথায় আপনি স্নাতকোত্তর, তো এখান থেকে পিজি আপনি সিলেক্ট করবেন। এরপর পোস্ট গ্র্যাজুয়েটের আন্ডার যে সমস্ত প্রোগ্রাম নেম কিংবা
কোর্স রয়েছে তা এখানে কিন্তু চলে আসবে, তা আপনি সিলেক্ট করে নেবেন। যদি আপনি ভোকেশনাল পড়ে থাকেন তো ভোকেশনাল সিলেক্ট করবেন, এরপর ক্লাস 11 নাকি 12 পড়ছেন তা উল্লেখ করে নেবেন। যদি আপনি কোনো রকম ডিপ্লোমা কোর্স করে থাকেন কিংবা ডক্টর কোর্স করে থাকেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ডিপ্লোমা কোর্স হলে ডিপ্লোমা সিলেক্ট করবেন প্রোগ্রাম টাইপ থেকে, এরপর প্রোগ্রাম নেমে আপনি দেখতেই পাচ্ছেন ডিপ্লোমা প্রোগ্রামে যে সমস্ত কোর্স রয়েছে তা এখানে চলে আসবে, তা সিলেক্ট করে নেবেন। যদি আপনি কোনো কোচিং সেন্টারে পড়াশোনা করছেন, কোচিং নিচ্ছেন কোনো রকম কোর্সে, তো কোন কোর্সে ল নাকি আপনি ম্যানেজমেন্ট নাকি প্রফেশনাল নাকি আদার্স কোনো রকম কোর্সে, আদার্স হলে আপনি এখানে আদার্স সিলেক্ট করে নেবেন। যদি আপনি এই লিস্টের মধ্যে না থাকে কোচিং সেন্টারে পড়াশোনা করলেও আপনি কিন্তু এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে প্রোগ্রাম টাইপ যদি আপনাদের কোনো ডক্টরাল কোর্স থাকে কিংবা সিএ কোর্স হয়ে থাকে, সিএফএ কোর্স হয়ে থাকে, তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা উল্লেখ করে নেবেন। তো আপনি এখানে একটু কষ্ট করে প্রোগ্রাম টাইপগুলো সিলেক্ট করে দেখে নেবেন যে আপনাদের কোর্সটি কোন প্রোগ্রাম টাইপের মধ্যে রয়েছে। তো এক করে খুঁজে নিলে আপনি কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এইভাবে আপনাদের প্রোগ্রাম টাইপ এবং প্রোগ্রাম নেম কিন্তু সিলেক্ট করতে হবে। বর্তমানে আপনি যে ক্লাসে পড়ছেন তা কিন্তু এখানে আপনাদের উল্লেখ করতে হবে। তো আপনি আপনার অ্যাকর্ডিং প্রোগ্রাম টাইপ এবং প্রোগ্রাম নেম সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কোন স্টেটে রয়েছে। আমরা যেহেতু মাধ্যমিক পড়ছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গল রয়েছে। যদি আপনি কোনো রকম ডিপ্লোমা কিংবা আরও বেশি কোনো কোর্স করে থাকেন তো এখানে কিন্তু অনেকগুলো স্টেটের নাম চলে আসবে। যে স্টেটে আপনি পড়ছেন সেই স্টেট সিলেক্ট করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আপনার কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে তা সিলেক্ট করে নেবেন এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে এখান থেকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনার যা রয়েছে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু চলে আসবে, তা আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তো প্রেজেন্ট কোর্স স্টাডিতে আপনি বর্তমানে কোন ক্লাস কিংবা কোন কোর্সে কিংবা কোন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছেন তা উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপর নিচে ইমেল আইডি উল্লেখ করে দেবেন। সেই ইমেল আইডি আপনি কনফার্ম করবেন রিটাইপ ইমেলের ঘরে। তারপর রয়েছে নিচে পাসওয়ার্ড। তো আপনি আপনার পছন্দ মতো একটি স্ট্রং পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন। সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আবারও বসিয়ে দেবেন। তো সঠিকভাবে আপনি সমস্ত ঘর ফিল আপ করে নেবেন। যখন আপনার সমস্ত সঠিকভাবে ফিল আপ হয়ে যাবে এরপর নিচে দেখতেই পাচ্ছেন রেজিস্টার রয়েছে, এই রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন যে রয়েছে রেজিস্ট্রি ক্লিক করতেই আপনার সামনে একটি পপ চলে আসবে, আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করতে আপনার সামনে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলি এবং আপনাদের অ্যাপ্লিকেশন আইডি অথবা রেজিস্ট্রেশন আইডি কিন্তু চলে আসবে, এটিকে লিখে রাখবেন। এছাড়াও রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার চলে আসবে। তারপর নিচে আপনি দেখতে পাবেন যে ক্লোজ রয়েছে, ক্লোজে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লোজে ক্লিক করতে আপনার সামনে কিন্তু সরাসরি স্টুডেন্ট ক্রেডিট কার্ড লগ ইন পেজটি চলে আসবে। এরপর আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি যা পেয়েছেন তা এখানে বসিয়ে দেবেন। এরপর কি পাসওয়ার্ড আপনি রেখেছিলেন রেজিস্ট্রেশন করার সময় তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে আপনার সামনে তা উল্লেখ করে দেবেন। ডান দিকে আপনার নাম্বারটি দেখতেই পাচ্ছেন আপনার সামনে যা শো হবে তা বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড যে রয়েছে সেই ড্যাশবোর্ড চলে আসবে। তার আগে আমাদের অবশ্যই কিন্তু ওটিপি ভেরিফাই করতে হবে। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আবারও কিন্তু একটি ওটিপি চলে আসবে, ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। ওটিপি উল্লেখ করে ভ্যালিডিটি যে রয়েছে ভ্যালিডিটি আপনি ক্লিক করবেন। তো আমরা এখানে ওটিপি উল্লেখ করে দিচ্ছি, এরপর আমরা ভ্যালিডেট এখানে ক্লিক করে দেবো। তো ভ্যালিডিটি ক্লিক করতে ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আপনাদের কিন্তু 4টি ধাপ কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট, এখন ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, সাবমিট করতে হবে। নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও রয়েছে, অ্যাপ্লাই নাও আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে আবেদন ফর্মটি তা চলে আসবে। প্রথমত আমাদের নাম এখানে শো হবে, যে আমাদের ফাঁকা রয়েছে ফাদার্স নেম। তো এখানে আপনি আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেমে আপনি পদবি উল্লেখ করে দেবেন। মায়ের নাম কী রয়েছে একইভাবে আপনি আপনার মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে কিন্তু গার্জিয়ান নেম অর্থাৎ অভিভাবকের নাম। তো এখানে আপনি অভিভাবক নাম কে রয়েছে আপনি পরিবারের বাবা হলে বাবা, মা হলে মা, তার নাম আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে আপনাদের কিন্তু মোবাইল নাম্বার যে রয়েছে মোবাইল নাম্বার কিন্তু শো হবে। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বার কিন্তু দেখতেই পাচ্ছেন। তারপর বলা হয়েছে রিলেশন। তো অভিভাবকের সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে, এখানে আপনি যার নাম রেখেছেন এই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে। যদি বাবা হয় তো বাবা সিলেক্ট করবেন, মা হলে মা সিলেক্ট করবেন, ভাই হলে ব্রাদার সিলেক্ট করবেন, গ্র্যান্ডফাদার ইত্যাদি সব কিছু রয়েছে যা হয়ে থাকে তা আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনার ডেট অফ বার্থ শো হবে, এরপর আপনার জেন্ডার শো হবে, রেজিস্ট্রেশন করার সময় যা যা উল্লেখ করেছে তা চলে আসবে। এরপর আপনাদের কাস্ট কী রয়েছে এখান থেকে আপনি আপনার কাস্ট সিলেক্ট করে নেবেন। এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, ওবিসি এ বি কিংবা আদার্স কিংবা জেনারেল হলে জেনারেল আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কি শারীরিক অক্ষম কিনা, ফিজিক্যাল চ্যালেঞ্জ কিনা, যদি হয়ে থাকেন ইয়েস করবেন, এক কথায় প্রতিবন্ধী হলে, আর না হলে আপনার নো যে রয়েছে শারীরিক অক্ষম না হলে আপনি এখান থেকে নো করে দেবেন। তারপর আপনাদের অবশ্যই আধার কার্ড নাম্বার লাগবে এবং আধার কার্ড নাম্বার এখানে আমাদের শো হয়েছে ইয়েস থাকবে। লাস্ট কোয়ালিফিকেশান, আপনাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। যদি আপনি ক্লাস 11 পড়ে থাকেন তো মাধ্যমিক এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন।
আমরা যেহেতু এখানে পিজি কোর্স সিলেক্ট করেছি, তাই এখানে আমাদের কিন্তু বিএ চলে আসছে। পোস্ট গ্র্যাজুয়েট করছি আমরা যেহেতু, তাই আমাদের বিএ কোর্স কিন্তু কমপ্লিট হচ্ছে। যদি আপনি এক কথা কলেজে ভর্তি হয়ে দেখেন, এখানে আপনি এইচএস চলে আসবে। আপনি আমার অ্যাকর্ডিং যা হয়ে দেখেন তা আপনি এখান থেকে উল্লেখ করে নেবেন লাস্ট কোয়ালিফিকেশন। এরপর বলা হয়েছে আপনাদের কি প্যান কার্ড হয়েছে কিনা। যদি প্যান কার্ড থাকে তাহলে আপনি ইয়েস করবেন এবং আপনাদের প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন স্টুডেন্ট প্যান কার্ডের বক্সে। যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি নো যে রয়েছে নো করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টস, এটি কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টস রয়েছে ফর্মটি, এটিকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনি A4 পেজে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর এটি আপনি ফিল আপ করতে হবে, শুধুমাত্র ডেট লিখে দেবেন এবং আপনার সিগনেচার করবেন। যে ডেটে আপনি ফর্মটি সাবমিট করবেন সেই ডেট এবং আপনি আপনার সিগনেচারে যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এই বক্সে উল্লেখ করে দেবেন এবং এটিকে আপনার আপলোড করতে হবে। প্যান কার্ড না হলে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর প্যান কার্ড তাহলে আপনি ইউজ করবেন এবং প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর আপনার বয়সের প্রমাণপত্র স্টুডেন্ট এক প্রুফ। তো বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান, আধার কার্ড নাকি বার্থ সার্টিফিকেট নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি প্যান কার্ড নাকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নাকি আপনাদের এই সমস্ত ডকুমেন্টস যেটি রয়েছে। আধার কার্ড হলে আধার কার্ড আপনি সিলেক্ট করবেন, যেটি আপনি দিতে চান সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে অভিভাবকের ডিটেলস। তো আপনাদের অভিভাবক কোন জীবিকা, এক কথায় কোন পেশা রয়েছে, এক কথায় কৃষক নাকি চাকরিজীবী নাকি বিজনেসম্যান, যেটি হতে সেটি আপনি সিলেক্ট করবেন। অভিভাবকের মোবাইল নাম্বার কী রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন আপনাদের গার্জিয়ানের। এরপর অভিভাবকের কাস্ট কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি এ নাকি বি নাকি ওবিসি নাকি আদার্স, যেটি হয়ে থাকে তা আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। অভিভাবকের আপনার জেন্ডার কী রয়েছে এখান থেকে অভিভাবকের অর্থাৎ আপনার গার্জিয়ানের জেন্ডার সিলেক্ট করে নেবেন। অভিভাবকের ঘরে আপনি যার নাম উল্লেখ করেছিলেন। এরপর অভিভাবকের অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিয়েছেন। তো আপনাদের অভিভাবকের অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স নাকি ইলেকট্রিসিটি বিল নাকি ভোটার আইডি কার্ড, যেটি দিতে চান সেটি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন। তো এই যে অ্যাড্রেস প্রুফ হিসেবে থেকে আপনি যে ডকুমেন্টসটি সিলেক্ট করেছেন আধার কার্ড নাকি ভোটার কার্ড, সেই ডকুমেন্টসটি আপনি এই যে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আইডি নাম্বার এই বক্সে আপনি এই ডকুমেন্টসের নাম্বারটি উল্লেখ করে দেবেন, অভিভাবকের ডকুমেন্টস আইডি নাম্বার। এরপর অভিভাবকের প্যান কার্ড রয়েছে কিনা, যদি আপনার গার্জিয়ানের প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করবেন এবং এখানে আপনি গার্জিয়ানের প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি প্যান কার্ড না থাকে নো করে দেবেন। ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট চলে আসবে, এটিকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং A4 পেজে প্রিন্ট করবেন। এরপর এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন এখানে অভিভাবকের নাম উল্লেখ করে দেবেন। এরপর নিচে অভিভাবক সিগনেচার করবেন। এরপর যেটি ফর্মটি সাবমিট করবেন সেই ডেটটি আপনি বাদেকে উল্লেখ করে দেবেন এবং এটিকে আবারও স্ক্যান করে PDF আকারে 400 কপির মধ্যে আপলোড করে দেবেন। সেটা আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি ডকুমেন্ট আপলোডের সময়। এরপর যদি অভিভাবকের প্যান কার্ড থাকে তো ইউজ করবেন। এরপর বলা হয়েছে কিন্তু ITR ফাইল লাস্ট 2 বছরের অভিভাবকের ITR ফাইল আপনি সাবমিট করতে চান কিনা। যদিও এটা কিন্তু ম্যান্ডেটরি না, আমরা এই সমস্ত কিছু সাবমিট করব না। তো এখান থেকে আমরা কি করব, নো যে রয়েছে নো আমরা করে দেবো। যদি আপনি চান সেটা আপনি ইয়েস করবেন এবং এটা কিন্তু ম্যান্ডেটরি না, তাই আমরা নো করে দিলাম। এরপর বলা হয়েছে আপনি কি অ্যাসেস এই সমস্ত ডকুমেন্টস আপলোড করতে চান কিনা, আমরা চাচ্ছি না, এটা আমরা এখান থেকে নো যে রয়েছে নো করে দেবো। এটা কিন্তু ম্যান্ডেটরি নেই, তাই আমরা নো করে দিচ্ছি, আপনি এগুলো নো করে দেবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন নন ম্যান্ডেটরি, তাই এগুলো আমরা এখান থেকে নো করে দিলাম। এরপর বলা হয়েছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, বর্তমান ঠিকানা। তো আপনাদের বর্তমান ঠিকানা কী রয়েছে, প্রথমত রয়েছে হাউস নং, পিনকোড। তো হাউস নং আমাদের যেহেতু অপশনাল স্টার মার্ক নেই আমরা জানিও না, আমরা ফাঁকা রাখলাম। এরপর নিচে রয়েছে পিনকোড, এখানে আপনি আবার পিনকোড বসিয়ে দেবেন। স্টেট কী রয়েছে, আপনি কোন স্টেটে বিলং করেন, আমার যেহেতু ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা এবং ওয়েস্টবেঙ্গলের বাসিন্দাই হতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর রাস্তার নাম কী রয়েছে, এখানে যদি রাস্তার নাম জানা থাকে তো উল্লেখ করবেন, নাহলে আপনি আপনার গ্রামের নাম অথবা শহরের নাম উল্লেখ করে দেবেন। ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। বিধানসভা আপনি কী রয়েছে এখান থেকে আপনি আপনার বিধানসভা নাম খুঁজে নেবেন এবং তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। তো আপনি স্থায়ী ঠিকানা কী রয়েছে, হাউস নাম্বার জানা থাকলে উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। পিনকোড বসিয়ে দেবেন, স্টেট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর রাস্তার নাম এখানে উল্লেখ করে দেবেন অথবা গ্রাম বা শহরের নাম বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। অ্যাসেম্বলি কী রয়েছে বিধানসভা, তা আপনি এখান থেকে খুঁজে নেবেন। তো আপনি সঠিকভাবে প্রেজেন্ট এবং আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে তা বসিয়ে দেবেন। নিচে রয়েছে কিন্তু কোর্স এবং ইনকাম ডিটেলস। তো এখানে আপনার কোর্স এবং ইনকাম ডিটেলস উল্লেখ করতে হবে। প্রথমত বলা হয়েছে আপনি কি কোনো রকম স্কলারশিপ পান কিনা বা কোনো এজেন্সি থেকে স্কলারশিপ পান কিনা, যদি পেয়ে থাকেন সেটা আপনি এখান থেকে ইয়েস করবেন এবং কোন স্কলারশিপ আপনি পেয়েছেন, ঐক্যশ্রী নাকি স্বামীবন্ধু স্কলারশিপ নাকি ওয়েসি স্কলারশিপ নাকি মাইনরিটি, তা লিখে দেবেন এবং স্কলারশিপের অ্যাপ্লিকেশন আইডি অথবা অ্যাপ্লিকেশন নং কী রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন। সেই স্কলারশিপটি আপনি সেন্ট্রাল নাকি স্টেট নাকি গভর্নমেন্ট নাকি প্রাইভেট, যেটি হয়ে থাকে সেটি আপনি আপনার অ্যাকর্ডিং এখানে উল্লেখ করে দেবেন। কত টাকা আপনি এমন পেয়েছেন স্কলারশিপের টাকাটি সেটি আপনি এই ঘরে উল্লেখ করে দেবেন। যদি না পেয়ে থাকেন তাহলে আপনি কী করবেন, নো যে রয়েছে নো আপনি করে দেবেন। যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন কিংবা অ্যাপ্লাই করে থাকেন তবু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো আপনাদের সমস্যা কিন্তু নেই। তাই আপনি যদি স্কলারশিপ পেয়ে দেখেন তাহলে ইয়েস করে এগুলো উল্লেখ করবেন, আর যদি না পেয়ে দেখেন তাহলে আপনি এখান থেকে নো যে রয়েছে নো আপনি করে দেবেন।
তো আপনি ওটা এখন যা হয়ে থাকে তা উল্লেখ করবেন। এরপর আপনার অভিভাবকের বার্ষিক আয় কত রয়েছে সেটি এখানে লিখে দেবেন। এখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই, কোনো রকম কিন্তু নিয়মকানুন নেই যে আপনাদের অভিভাবকের এত টাকা বার্ষিক আয় থাকতে হবে, কোনো রকম কিন্তু নেই। তাই আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়তো তা উল্লেখ করে দেবেন। আপনার প্রোগ্রাম নেম চলে আসবে, কোর্স নেম চলে আসবে, যেটা আপনার রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করেছেন কিংবা আপনি যা উল্লেখ করেছেন সেই প্রোগ্রাম নেম কিন্তু এখানে চলে আসবে। এরপর রয়েছে কিন্তু কোর্স ফি এবং টিউশন ফি। তো আপনার কোর্স ফি এবং টিউশন ফি কত টাকা সেটি আপনি এখানে লিখে দেবেন। তো আপনি যে কোর্সটি করছেন এবং যে ক্লাসে পড়ছেন সেই ক্লাসে আপনার কোর্স ফি এবং টিউশন ফি কত রয়েছে অ্যাডমিশন রিসিপ্ট কপি দিয়ে আপনি পেয়ে যাবেন। তা দেখে দেখে আপনি আপনার অ্যামাউন্ট যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। তো আপনার অ্যামাউন্ট কী রয়েছে কোর্স ফি এবং টিউশন ফির তা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ইয়ার। তো আপনাদের কোন সাল থেকে কোন সাল পর্যন্ত এই কোর্সটি চলবে, 2 বছরের কোর্স নাকি 4 বছরের নাকি 3 বছরের নাকি 5 বছরের নাকি 6 বছরের, যা হয়ে থাকে 2025 থেকে শুরু করে আপনাদের কোন ইয়ার পর্যন্ত চলবে এই কোর্সটি, তো আপনি এখানে উল্লেখ করে দেবেন। অথবা 2024 থেকে কতদিন পর্যন্ত চলেছে আপনাদের কোর্সটি তা উল্লেখ করে দেবেন। 2 বছর হলে 2 বছরের গ্যাপ আপনি দিয়ে দেবেন, 25 থেকে 27, 3 বছর হলে 25 থেকে 28 ইত্যাদি। এরপর বলা হচ্ছে লোন অ্যামাউন্ট। তো আপনাদের কত টাকা লোনের প্রয়োজন, তো এখানে আপনি আপনার অ্যামাউন্টে উল্লেখ করে দেবেন। তো আপনার যত টাকা লোনের প্রয়োজন সেই অ্যামাউন্টটি আপনি এখানে বসিয়ে দেবেন। তবে এখানে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আপনি যে ক্লাসে কিংবা যে কোর্সে পড়ছেন এবং তার যে কোর্স ফি, টিউশন ফি, অ্যাডমিশন ফি, এক্সামিনেশন ফি, হোস্টেল ফি, এগুলো সমস্ত কিছু ইনক্লুড করে কত টাকা আপনার দরকার রয়েছে সেই লোনের অ্যামাউন্টটি আপনি বসিয়ে দেবেন। এখন আপনি ডক্টর নিয়ে পড়ছেন, সেক্ষেত্রে আপনাদের প্রচুর টাকা দরকার রয়েছে, তাহলে আপনি এখানে কিন্তু 10 লক্ষ টাকা লোন জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেই কোর্সটি শেষ হতে আপনার 10 লক্ষ নাকি 15 লক্ষ টাকা খরচ যাবে এবং অ্যাডমিশন ফি, কোর্স ফিতে যা রয়েছে তা উপরে আপনি উল্লেখ করে দেবেন। এখন আপনি যদি ক্লাস 11-এ পড়েন কিংবা 12-এ পড়েন, ক্লাস 11 কিংবা 12-এ কিন্তু গভর্নমেন্ট স্কুলে আপনার খরচ হতে পারে ভর্তির ফি 250 থেকে 500 টাকা ধরুন, সেটি আপনি এখানে কোর্স ফি এবং টিউশন ফি করে উল্লেখ করে দিলেন। কিন্তু লোন এমন আপনি উল্লেখ করে দিলেন যে 5 লক্ষ টাকা আপনার লোন দরকার, তাহলে আপনার লোন কিন্তু অ্যাপ্রুভ হবে না। কেননা আপনি পড়ছেন ক্লাস 12-এ, যেখানে আপনার বই কেনা মনে করুন 5,000 টাকা, কোর্স ফি, টিউশন ফি এবং আপনি অ্যাডমিশন ফি মনে করুন 500 টাকা, 5,500 টাকা আপনার খরচ হবে। সেক্ষেত্রে আপনি লোন অ্যামাউন্ট 6,000 টাকা উল্লেখ করতে পারেন, তার বেশি কিন্তু উল্লেখ করতে পারবেন না। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি যে কোর্সটি করছেন সেই কোর্সে আপনার যত টাকা খরচ হবে, কোর্স ফি, টিউশন ফি, অ্যাডমিশন ফি, হোস্টেল ফি ইত্যাদি সমস্ত কিছু ইনক্লুড করে আপনি লোন অ্যামাউন্ট উল্লেখ করে দেবেন। এখন খরচ হলো আপনার 10,000 টাকা, আপনি উল্লেখ করলেন 10 লক্ষ টাকার লোন, লোন কিন্তু অ্যাপ্রুভ হবে না। ক্লাস 10-এ পড়ছেন, যেখানে আপনাদের ভর্তি, অ্যাডমিশন ফি ইত্যাদি আপনার 250 টাকা, বই তো স্কুল থেকে দিয়েই দেয় কিংবা যেগুলো কিনতে হয় সেখান থেকে আপনাদের মনে করুন যে খরচ হলো যে 5,000 কিংবা 2,000 টাকা, আপনাদের 6-7 হাজার টাকা তো হয়ে গেল। কিন্তু আপনি এখন লোন অ্যামাউন্ট উল্লেখ করলেন 10 লক্ষ টাকা, তাহলে কিন্তু হবে না। এইভাবে আপনি লোন অ্যামাউন্টটি উল্লেখ করে দেবেন যা আপনার খরচ হয়। এরপর নিচে রয়েছে কিন্তু ব্যাংক ডিটেলস অফ দ্য স্টুডেন্ট। এখন আপনার কিন্তু ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে, পড়ুয়ার ব্যাংকের নাম্বার এবং আইএফসি কোড। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আইএফসি কোড, তো এখানে পড়ুয়ার ব্যাংকের আইএফসি কোড কী রয়েছে ব্যাংকের পাসবুকের মধ্যে আপনি পেয়ে যাবেন, সেই আইএফসি কোড বসিয়ে দেবেন। আইএফসি কোড উল্লেখ করতেই ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম এগুলো কিন্তু চলে আসবে। এরপর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু ব্যাংক ফর লোন। তো আপনি কোন ব্যাংক থেকে লোনটি নিতে চান, তো আপনি যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে কিংবা কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট থাকে কিংবা অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি অন্য যে কোনো ব্যাংক এই লিস্টের মধ্যে রয়েছে যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি একটি বিষয় লক্ষ্য করবেন যে কোন ব্যাংকটি খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনটি স্যাংশন করছে কিংবা অ্যাপ্রুভ করছে এবং টাকাটি দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আপনি এখান থেকে সেই ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। এরপর ব্রাঞ্চ নেম আপনি উল্লেখ করে নেবেন নিকটবর্তী। তো এরপর দেখতেই পাচ্ছেন যে ব্যাংক ডিটেলস। তো এখানে আপনাদের কিন্তু গার্জিয়ানের ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে সেভেন কন্টিনিউ ক্লিক করবেন। তো সেভেন কন্টিনিউ ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমত এখানে আমাদের কিন্তু অ্যাপ্লিকেন্টের ফটো, সিগনেচার আপলোড করতে হবে। বাঁদিকে আপনি অ্যাপ্লিকেন্টের ডকুমেন্টস দেখতেই পাচ্ছেন, ডান দিকে কিন্তু গার্জিয়ানের তথ্য দেখতেই পাচ্ছেন। অ্যাপ্লিকেন্ট ফটো অর্থাৎ আবেদনকারীর ফটো আপলোড করতে হবে জিপিজি ফরম্যাটে 50 কেবি থেকে 20 কেবির মধ্যে, যার সাইজ দেওয়া হয়েছে। চুজ ফিলে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেন্টের ফটো আপলোড করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু সিগনেচার। তো এখানে কিন্তু এক কথায় অ্যাপ্লিকেন্ট রয়েছে স্টুডেন্ট, তার সিগনেচার আপলোড করতে হবে জিপিজি ফাইলে 50 কেবি থেকে 10 কেবির মধ্যে। এরপর আপনাদের কিন্তু আধার কার্ড আপলোড করতে হবে স্টুডেন্টের, যা কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। সাইজ রয়েছে কিন্তু 400 কেবি থেকে 50 কেবির মধ্যে। এরপর আপনাদের কিন্তু স্টুডেন্টের প্যান কার্ড আপলোড করতে হবে, প্যান কার্ড না থাকলে আন্ডারটেকিং ডকুমেন্টস যেটি আমি আপনাকে দেখিয়ে দিয়েছিলাম সেটি আপলোড করে দেবেন পিডিএফ আকারে 400 কেবি থেকে 50 কেবির মধ্যে পিডিএফ ফাইলে। এরপর কিন্তু আপনাদের এক প্রুফ যে রয়েছে, এক কথায় বয়সের প্রমাণপত্র,
যে ডকুমেন্টস আপনি সিলেক্ট করেছেন আধার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে অ্যাপ্লিকেন্টের অর্থাৎ পড়ুয়ার পিডিএফ আকারে। এরপর আপনাদের এখানে লাস্ট কোয়ালিফিকেশন, যদি ক্লাস 11 পড়ে থাকেন মাধ্যমিকের আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট, অথবা যদি কলেজে পড়ে থাকেন তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা মার্কশিট যে রয়েছে লাস্ট কোয়ালিফিকেশন, যে কোর্সে আপনি পড়ুন না কেন তার আগে আপনি কোন কোর্স কিংবা কোন ক্লাস পাস করে গিয়েছেন সে লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট বা সার্টিফিকেট আপনি এখানে আপলোড করে দেবেন। দেখতেই পাচ্ছেন সাইজ কিন্তু দেওয়া হয়েছে। এরপর ডান দিকে রয়েছে আপনাদের গার্জিয়ানের ডকুমেন্টস আপলোড করতে হবে, গার্জিয়ানের ফটো আপলোড করতে হবে। এখানে আপনাদের জিপিজি ফরম্যাটে সাইজ বলা হয়েছে 50 KB থেকে 20 KBর মধ্যে। এরপর গার্জিয়ানের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে, যার সাইজ থাকবে আপনাদের 50 KB থেকে 10 KBর মধ্যে জিপিজি ফাইল কিংবা ফরম্যাটে। এরপর গার্জিয়ানের অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করেছেন আধার কার্ড নাকি ভোটার কার্ড সেটি কিন্তু আপনাদের এখানে কিংবা ইলেকট্রিসিটি বিল কিংবা ড্রাইভিং লাইসেন্স সেটি আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 400 KB থেকে 50 KBর মধ্যে। এরপর গার্জিয়ানের প্যান কার্ড, তাহলে প্যান কার্ড আপলোড করতে হবে, নাহলে আপনি নো করে দেখেন আন্ডারটেকিং ডকুমেন্ট চলে আসছে যেটি আমি আপনাকে দেখিয়ে দিলাম, সেটি আপনি এখানে আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে 400 KB থেকে 50 KBর মধ্যে। চুজ ফিলে ক্লিক করে আপনার ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দেবেন। এরপর নিচে আপনাদের কিন্তু ইনস্টিটিউশন যে রয়েছে ভর্তির সমস্ত তথ্য কিন্তু আপলোড করতে হবে। প্রথমত আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাডমিশন রিসিপ্ট, তো আপনি যে কোর্স কিংবা ক্লাসে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন রিসিপ্ট কপি আপনাদের কাছে রয়েছে, সেই অ্যাডমিশন রিসিপ্ট কপি আপনাদের কিন্তু এখানে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে 400 KB থেকে শুরু করে 50 KBর মধ্যে, সর্বোচ্চ 400 KB এবং মিনিমাম 50 KBর মধ্যে আপনাদের অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ ভর্তির রসিদ কিন্তু আপলোড করতে হবে। এবং এখানে আপনাদের কিন্তু আরও একটি সার্টিফিকেট আপলোড করতে হবে। এই সার্টিফিকেটে আপনাদের অ্যাডমিশন ফি, এক্সামিনেশন ফি, হোস্টেল ফি, আপনাদের বই কেনার টাকা থেকে শুরু করে যা যা খরচ হবে সেই কোর্সটি করার জন্য কিংবা কোচিং নেওয়ার জন্য তার সমস্ত কিছু উল্লেখ করা থাকবে। এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিল এবং সিগনেচার আপনি নিয়ে নেবেন তা একটি তৈরি করে এবং সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর নিচের বক্সে আপনি টিকমার্ক করে দেবেন বক্স দুটোতে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন 7 কন্টিনিউ রয়েছে, এই 7 কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো 7 কন্টিনিউ ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি আপনার আবেদনের যে প্রিভিউ রয়েছে প্রিভিউ কিন্তু দেখতেই পাচ্ছেন, আপনি এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন এবং সমস্ত কিছু দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল সাবমিট যে রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন, আপনার আবেদন কিন্তু সাবমিট যে রয়েছে সাবমিট হয়ে যাবে। এখন আপনি ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। ড্যাশবোর্ড থেকে আপনি দেখতে পারবেন যে আপনার আবেদন স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে, এখান থেকে এভরিথিং বিষয়ে জানতে পারবেন। এছাড়াও আপনাদের কিন্তু যে ব্যাংক আপনি সিলেক্ট করেছেন লোনটি নেওয়ার জন্য সেই ব্যাংক থেকে আপনাদের কল করা হবে, এরপর ডকুমেন্টস নিয়ে যেতে বলবে, সেখানে গিয়ে আপনি ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন। এরপর আপনার সব কিছু ঠিকঠাক হলে লোনের অ্যামাউন্ট আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং এ নিয়ে আপনি কোনো প্রশ্ন থাকে কিংবা জানার থাকে অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করতে পারেন কিংবা মেল করে আপনি আপনার অভিযোগ কিন্তু জানাতে পারেন। পরবর্তী ভিডিও আপনার সাথে দেখা হচ্ছে। যদি আপনার কোনো পার্সোনাল প্রশ্ন থাকে কিংবা জানার থাকে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, আপনার চাইলে কিন্তু সেখানে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে।